ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর উৎসটা আসলে কোথায়? ভারত বা ইউরোপীয় যে ভাষা, সেটা নিয়ে তো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলা হয়। এটার উৎসটা কোথায়? ভারত, মূল ইয়েটা ইরান, কোথায়? হ্যাঁ, ইরানের আছে। মধ্য এশিয়ারও একটা অংশ, আচ্ছা আচ্ছা। এবং গোটা ইউরোপ। ইউরোপ। এখন তো সেটা ইউরোপ মানে তো এখন আমেরিকাও বটে, আমেরিকা দুই হয়ে গেছে। আমেরিকা মহাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এইসব না, আছে। দুই আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ দক্ষিণ আমেরিকা। আমেরিকা, হ্যাঁ। কানাডা তো উত্তর আমেরিকার ভেতরে পড়ে। হুম। আর ওদিকে অস্ট্রেলিয়া মহাদেশ একটা, এগুলো আছে, আরো বিভিন্ন হ্যাঁ, জায়গায়। বিশাল একটা পরিবার আসলে। এটা বৃহত্তম, আমার যতদূর জানা আছে, বৃহত্তম। বৃহত্তম ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বা ভাষা পরিবার যদি বলো। এটার উৎসটা কোথায়? এটা তো মানে একটা জায়গা থেকে তো এটা শুরু হয়ে সূচনাটা হয়েছে। হ্যাঁ, এটা তো ওই আবার আর্য তত্ত্বে যেতে হয় আসলে। এটারও শুরুটা যদি বলো, সেটা হচ্ছে ঋগ্বেদ। দেখবেন, আচ্ছা। ঋগ্বেদ যে ভাষায় লেখা হয়েছিল, বৈদিক ভাষায়, তো এই ভাষাটা থেকে বিভিন্ন ভাষার উৎপত্তি হয়েছে, এটা বোঝা যায়। পণ্ডিতদের নানান ব্যাখ্যা আছে। ঋগ্বেদকেও যে এককভাবে কৃতিত্ব সবাই দিতে চায় তা না, আবার আর রকম আছে, ওই ইন্দো ইউরোপীয় আছে, আদি ইন্দো ইউরোপীয় আছে। নানা রকম ভাবে এর ব্যাখ্যা আছে। এখন মানে বৈদিক ভাষার ঋগ্বেদের আগে একটা কিছু ছিল। এইভাবে খুঁজতে খুঁজতে তো অনেক দূর পর্যন্ত, মানে অনন্তকাল হাঁটা যেতে পারে, গুহা মানব পর্যন্ত আমরা যেতে পারি। তো এখন মোটামুটি আমাদের তো ডকুমেন্টের উপর নির্ভর করে কথা বলা উচিত। সেখানে হচ্ছে ঋগ্বেদ, যার অর্থ জানা আছে, যার মানে পাঠ ভাষা বা ভাষা জানা আছে, পাঠ, হ্যাঁ, পাঠ যার ডকুমেন্ট হয় এখনো। হ্যাঁ, এটা গ্রন্থ। গ্রন্থ, হ্যাঁ, এবং তার পাঠোদ্ধার হয়েছে অনেক আগে। মানে সবাই মোটামুটি যারা ভাষা চর্চা করে, বৈদিক ভাষা চর্চা করে, তারা সবাই জানে তার অর্থ। খুব একটা ভাষাগতভাবে ওই অর্থ নিয়ে খুব একটা বিভ্রান্তি আছে বলে আমার জানা নাই। ঋগ্বেদের ভাষা ব্যাখ্যা নিয়ে থাকতে পারে, বিভ্রান্তি থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু ভাষাটা পরিচিত, জানা। ভাষাটা আমার সেই অর্থে মরে নাই, কারণ ঋগ্বেদের চর্চা আছে এখন। চর্চা আছে। বিশেষ করে যারা শাস্ত্র চর্চা করে হিন্দুদের মধ্যে, ব্রাহ্মণ এবং হিন্দু, শুধু হিন্দু না, ভাষা মানে যারা ঋগ্বেদ চর্চা করে, তারা তো ঋগ্বেদের অর্থ জানে। এখন ঋগ্বেদ যারা লিখেছিল তাদের উৎস কোথায়, এটা বুঝলেই ইয়েটা বেরিয়ে আসবে। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, যে বিশাল যে ভাষা গোষ্ঠী, এদের সবাই কাছাকাছি ভাষা, তো ওই জন্য তো ইন্দো ইউরোপীয় ভাষা উৎস বলে। ব্যাকরণ, বাক্য গঠন, ওই আর কি, বাক্য গঠন প্রণালী, শব্দ, এসব কিছু মিলেই যে ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবার যেটাকে বলা হয়, এর কাছাকাছি যে পরিবারগুলো, মানে ভাষাগুলো নিয়ে যে পরিবার গঠিত, এদের মধ্যে একটা সময় বোঝা যায় গভীর মিল আছে। এমনি যেমন ইংরেজি শব্দ অনেক বাংলা শব্দের কাছাকাছি, অর্থ একই প্রায়। অর্থ প্রায় একই। যেমন পিতৃ, মাতৃ, ফাদার, মাদার, হ্যাঁ, ডটার, দহিত্রী, তারপরে তোমার আরো আছে, অনেক আছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো। হ্যাঁ, একম, দ্বি, ত্রি। ত্রি মানে হচ্ছে থ্রি, হ্যাঁ, যেটা বাংলায় আমরা বলি ত্রি। হ্যাঁ, ওদিকে নবম, দশম, একেবারে 9, 10। হ্যাঁ, 9, 9, অনেক মিল আছে। ইউরোপের আরো অনেক ভাষা আছে, অনেক ভাষা, নো অনেক মানে শব্দ, হচ্ছে না, কাছাকাছি, অর্থ অনেক একই। অনেক 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 এই এই ভাষা পরিবারের খুব কাছাকাছি এক অর্থে। ইরানীয় ভাষা এর অন্তর্ভুক্ত কিন্তু। এখন রুট হচ্ছে আসলে
শিকড় মানে মূলটা হচ্ছে ঋগ্বেদে। ঋগ্বেদে, আচ্ছা। ঋগ্বেদের ভাষা হচ্ছে মূল ভাষা। ঋগ্বেদ কোথায় লেখা হয়েছে এটা বুঝলেই এটা বুঝতে আর কোনো সমস্যা থাকে না যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের উৎস কোথায়, ঋগ্বেদ কোথায় লেখা হয়েছে। ঋগ্বেদের অর্থ তো না বোঝার কোনো কারণ নাই, পণ্ডিতরা জানেন, এর অনেক অনুবাদও হয়েছে। সেই অনুবাদগুলো মিলিয়ে মোটামুটি পড়লেই হয়। কাছাকাছি কারো হয়তো ভাষা মানে অনুবাদ একটু একরকম, আরেকজনটা একটু অন্যরকম, তো কাছাকাছি। মূল ইংরেজি যে অনুবাদগুলো আমি পড়েছি বা বাংলা যে অনুবাদ পড়েছি, বাংলা একাধিক অনুবাদ আমি দেখেছি, তো ইংরেজি তাই খুব একটা পার্থক্য নাই। অর্থাৎ ভাষার অর্থ এখন পর্যন্ত এটা অজানা না, জানা। ঋগ্বেদের অর্থ জানা হয়েছে। হয়তো কিছু পণ্ডিত বলতে পারেন যে এখনো মানে এটা হচ্ছে অজ্ঞাত ভাষায় লেখা, যার অর্থ কেউ জানে না, দেবতাদের ভাষা তো মানুষ এর অর্থ কি করে বুঝবে, তো এর বলতে পারে কেউ কেউ, কিন্তু ওগুলো তো যুক্তিহীন কথা। এই ভাষার চর্চা হয়েছে হাজার হাজার বছর ধরে, ধর্মগ্রন্থ তো, এর তো মানে পরিবর্তন আনানো সম্ভব না একবার লেখা মানে রচিত হলে, হ্যাঁ গৃহীত হলে 19-20 খুব একটা সামান্য তেমন করে পার্থক্য হবে না, তো সেটা আছে। এবং এখানে আমার নিজের যেটা সিদ্ধান্ত, মানে আমার মানে সিদ্ধান্তই বলতে পারো যে এটা সিন্ধু সভ্যতার ভাষা। ঋগ্বেদ লেখা হয়েছিল সিন্ধু সভ্যতায়। আচ্ছা। সিন্ধু সভ্যতার একটা ধর্মীয় আন্দোলনের, ধর্ম সংস্কার আন্দোলন। সিন্ধু সভ্যতায় ধর্ম আগে থেকে কিছু ছিল, মূলত এটাকে আমার মনে হয়েছে যেটা ধর্মহীন একটা সভ্যতা, ধর্মমুক্ত সভ্যতা। তারপরেও ধর্ম তো থাকে, কিছু ছিল পশ্চাৎপদ, কিছু মানুষ থাকে। মেইন স্ট্রিম মূলধারাটা ধর্ম বহির্ভূত, ধর্ম মানত না। হ্যাঁ, এই জন্য লোকায়ত দর্শন এগুলো বলা হয় সিন্ধু সভ্যতার। বোঝা যায় যে সিন্ধু সভ্যতার দার্শনিক ভিত্তি ছিল লোকায়ত বা বস্তুবাদী, চারবাকপন্থী বলতে পারো। কিন্তু ধর্ম থাকবে, ছিল, পশ্চাৎপদ মানুষ কিছু থাকে, ধর্মবিশ্বাসী কিছু তখন ছিল, তাদের সংখ্যা খুব কম ছিল। এই ধর্মচর্চার সিন্ধু সভ্যতা আমরা এগুলো ব্যাখ্যা করেছি, আর্যজন সিন্ধু সভ্যতায় মোটামুটি ব্যাখ্যা আছে, আমাদের বিভিন্ন লেখাতে ব্যাখ্যা আছে, ইংরেজি বাংলা। চঞ্চল, শামসুল আলম চঞ্চল এবং আমার যৌথভাবে লেখা, বেশিরভাগ লেখাতে যৌথভাবে লিখেছি আমরা। আমার নিজেরও কিছু লেখা আছে, এগুলোতে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। সিন্ধু সভ্যতায় একটা পর্যায়ে যখন সংকট দেখা দেয়, তখন ধর্মীয় আন্দোলন শুরু হয়, ধর্ম সংস্কার আন্দোলন। পুরাতন যে ধর্ম ছিল সেই ধর্ম থেকে, ওই ধর্ম থেকে সংস্কার করে নতুন একটা ধর্ম দাঁড় করানোর চেষ্টা করেন ঋগ্বেদের ঋষিরা। এটা হচ্ছে বৈদিক আন্দোলন, বৈদিক ধর্ম বলতে পারো। সব ধর্মই মানে এক ধরনের সংস্কার আন্দোলন হয়, সব ধর্ম পুরাতন বিদ্যমান ধর্মের উপর ভিত্তি করে নতুন ধর্মগুলো গড়ে ওঠে। সেটা খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মের ভিত্তির উপরে দাঁড়িয়েছে, ইসলাম পৌত্তলিক আরবদের ধর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে, সব ধর্ম তাই। বৌদ্ধ ধর্ম এখানে বিদ্যমান যে দর্শন ছিল, বৌদ্ধ ধর্ম তো সেই অর্থে ধর্ম না, এক অর্থে আর কি, কারণ ঈশ্বর ভাবনা ছিল না, সর্বশক্তিমান ঈশ্বর কনসেপ্ট বা ধারণাটাই ছিল না বৌদ্ধ ধর্মে। এটার বিরুদ্ধেও কিন্তু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম তাই। তাহলে এটা কিন্তু এটা একটা সামাজিক ভিত্তি ছিল, সমাজের নিরীশ্বরবাদী একটা সাংস্কৃতিক ভিত্তি ছিল, আদর্শিক বা চেতনাগত ভিত্তি ছিল, যার উপর নির্ভর করে ধর্মের যুগ যখন আসে তখন বৌদ্ধ ধর্মের উত্থান হচ্ছে, জৈন ধর্মের উত্থান হচ্ছে, ইয়ের পাশাপাশি বৈদিক ধর্মের পাশাপাশি। হিন্দু ধর্ম তো আরো পরে এসছে, এখন তো বোঝা যায় হিন্দু ধর্ম মানে তো, বৈদিক ধর্মে তো মূর্তি পূজা নাই, প্রতিমা পূজা নাই, যজ্ঞ হতো, সেটা হচ্ছে প্রতিমাহীন হ্যাঁ, প্রতিমাহীন পূজা। আগুনে আহুতি দিত, মন্ত্র পাঠ করতো, আগুনে আহুতি দিত, এর জন্য তো মন্দিরের প্রয়োজন ছিল না।
তো মন্দির ওই অর্থে ছিল না। আর মূর্তি রাখার তো, মূর্তির পূজার তো ব্যাপারই ছিল না। তার সঙ্গে বর্ণাশ্রম প্রথা ছিল না, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বিভাজনও ছিল না। তো যাই হোক, এখন যেটা বোঝা যায়, আমার নিজের তো কাজ আছে শামসুল আলম চঞ্চলের সঙ্গে, এবং আমার এককভাবে কাজ আছে সিন্ধু সভ্যতার উপরে, ঋগ্বেদের উপরে। সেখানে আমরা যেটা মানে কনক্লুড করেছি, আমাদের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে ঋগ্বেদ একটা বিশেষ পরিস্থিতিতে, সিন্ধু সভ্যতার সংকটের সময়, পতনের সময়, ধ্বংসের সময় একটা ধর্ম সংস্কার আন্দোলন হচ্ছিল, তার ফসল হচ্ছে ঋগ্বেদ। ওই সময় যে মন্ত্রগুলো রচনা হয়েছে মূলত আবার বিদ্যমান ধর্ম থেকে এসছে, তারপরে আগেরও অনেক মন্ত্র থাকতে পারে সেখানে, অনেক পূর্বকালের মন্ত্র কিছু থেকে যেতে পারে, এবং সেখান থেকে হয়তো ভাষাটা ইউরোপ বা ওইটা যখন সিন্ধু সভ্যতা ঋগ্বেদ তৈরি হলো, প্যারালাল আর একটা ধর্মগ্রন্থ রচনা হয়েছিল আবেস্তা, পার্সি ধর্মগ্রন্থ, এটাও সিন্ধু সভ্যতায়। এটা আমাদের ফাইন্ডিং আর কি, দুটা প্যারালাল সমান্তরাল দুটো ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল। পুরাতন ধর্মকে ভিত্তি করে অবলম্বন করে দুটো ধর্ম সংস্কার হয়েছে, নতুন ধর্মে পরিণত হয়েছে, একদিকে বৈদিক ধর্ম, একদিকে আবেস্তান ধর্ম। আর ইয়েরা তো ছিল আবার সমাজ মানে ভিত্তিমূল্যে আবার ছিল লোকায়ত, একটা বিরাট জনগোষ্ঠী ছিল, তারাও নানানভাবে রোল প্লে করেছে, যে বলো বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, পরবর্তীকালে ওই ভিত্তির উপরে দাঁড়িয়েছে। এখানে আজীবিক ছিল, আরো বিভিন্ন দর্শন বা ধর্ম গোষ্ঠী ছিল ভারতে। যাই হোক, এখন এই যে বিস্তার লাভ করলো বিশাল একটা জনগোষ্ঠী, যখন সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেল, তখন তো ইউরোপ পর্যন্ত চলে গেল একটা অংশ, ভারতে এসে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকায় গিয়েছে, সেই ভিয়েতনাম, কম্বোডিয়া এইসব এলাকা, ওদিকে ইন্দোনেশিয়া, এইসব অঞ্চল ছড়িয়ে গেছিল। ভারত তো সিংহল পর্যন্ত তো গেছেই। তো এই অঞ্চলগুলোতে আমরা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী দেখছি, সবারই উৎস হচ্ছে সিন্ধু সভ্যতা। এটা হচ্ছে আমার মানে আমার নিজের, আমি নিশ্চিত এই ব্যাপারটাতে, আমরা চঞ্চলও নিশ্চিত, আমরা এটা নিয়ে কাজ করেছি, এবং আমাদের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছেন খুব বড় পণ্ডিত সিন্ধু সভ্যতার উপরে ডক্টর মোহাম্মদ রফি মুঘল। তিনি পাকিস্তান ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামসের একসময় ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক ছিলেন। এখন উনি জানি না বেঁচে আছেন কিনা, আমেরিকান চলে গেছেন কোনো একটা ইউনিভার্সিটি থেকে, এই মতো মনে পড়ছে না, ভিজিটিং প্রফেসর হিসেবে বোধহয় জয়েন করেছিলেন। তো ওনার সমর্থনটা মানে উনি আপনাদের সমর্থন করেন, মূলত সমর্থন করেছিলেন আমাদের বক্তব্যকে, অ্যাপ্রিসিয়েট করেছিলেন, এবং তিনি মানে এটা সাকসেসফুল অ্যাটেম্পট, আমাদের যে প্রয়াস সিন্ধু সভ্যতা এবং ঋগ্বেদের মেলানোর যে প্রয়াস প্রচেষ্টা, সেটাকে উনি সমর্থন জানিয়েছিলেন খুব দৃঢ়ভাবে, এবং আমাদের লেখাটা প্রকাশ করতে বলেছিলেন। তারপরে তো প্রথমে ইংরেজি, পরে বাংলায় আমরা লেখা প্রকাশ করেছি, আমাদের বক্তব্যকে প্রচার করেছি।